আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। আগামীতে হয়তো আমাদের এখানে আমাদের পদধারী অনেকে পাবেন না। আমি 95-96 সনে ইলেকশনও কিন্তু যখন করি তখন কিন্তু জাতীয়তাবাদী দলে অ্যাজ সাচ আমার কোনো পদ ছিল না। আমার লোকজন যারা ছিল ইলেকশনে ম্যাক্সিমাম তাদেরও সেরকম পদ ছিল না। পদটাই বড় কথা না, দলের জন্য আপনি কি করবেন, কতটুকু করবেন, জনগণ সেটা দেখতে চায়। জনগণ আপনার পদ নিয়ে বসে থাকে না, আপনি তাদের পাশে থাকেন কিনা তাদের সময়ে দুঃসময়ে তাদের প্রয়োজনে, সেইটা মানুষ দেখতে চায়। এবং নতুন করে দল সংগঠিত হচ্ছে, আপনারা কেউ হতাশ হবেন না, কেউ আশাহত হবেন না। এবং দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা হয়, কোনো রকম ষড়যন্ত্র করে, এই ফাঁদে কেউ পা দিবেন না। দলকে ঐক্যবদ্ধ রাখবেন। সভাপতি সম্পাদকের নেতৃত্বে তারা ফুল দিয়ে বরণ করে আমরা ধন্যবাদ জানাতে চাই কার্যকরী পরিষদ সংস্কৃতি সংসদ হালুয়াঘাটের সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীত অনুষ্ঠান ঢাকা এবং ময়মনসিংহে হালুয়াঘাট উপজেলা সদরের সুধী সমাজের অংশবিশেষ জনগণ এবং হালুয়াঘাট উত্তর বাজারের যারা আজকে এই পৌষের রাতে, এখন রাত 9টা বাজে, আপনারা ধৈর্য ধরে এখানে সবাই সমবেত হয়েছেন, ধৈর্য ধরে বসে আছেন। এখানে আমার বক্তব্য দেওয়াটা মুখ্য নয়, এটি একটি শুভ আনন্দের অভিষেক অনুষ্ঠান। আগামী 2 বছরের জন্য যারা নবনির্বাচিত কমিটি তারা দায়িত্ব নিয়েছে এবং তাদেরকে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্যের প্রারম্ভে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে চাই যে এই প্রতিষ্ঠানটি তিলে তিলে প্রায় অর্ধ দশক পার করেছে, যাদের স্মৃতি ধারণ করে সেই আমাদের মহান মুক্তিযুদ্ধে অগণিত শহীদ আমাদের ভাই বোনেরা, আমাদের বীর মুক্তিযোদ্ধারা এবং আপামর বাংলাদেশের প্রতিটি অঞ্চলের সাধারণ মানুষ যারা দেশ মাতৃকার ডাকে তারা নিজের জান বাজি রেখে আত্মাহুতি দিয়েছেন, এই দেশকে স্বাধীন করে ছেড়েছেন। একই সঙ্গে গত 5ই আগস্টের যে পট পরিবর্তন, তার আলোকে বলতে হয় যে এই গত জুলাই আন্দোলনে বীর ছাত্ররা, এই দেশের মেধাবী এবং সাহসী ছাত্রবৃন্দ, ছাত্রছাত্রীরা জনতাকে সঙ্গে নিয়ে, জনগণকে সঙ্গে নিয়ে যে জুলাই বিপ্লব বলে পরিচিত যে আন্দোলন ঘটিয়েছেন এবং এই দেশকে একটি রাহুমুক্ত করেছেন, একটি পৈশাচিক শাসন ব্যবস্থা, যেটাকে সহজে অনেকে বলে ফ্যাসিবাদী। এটা শুধু ফ্যাসিবাদী না, এটা ফ্যাসিবাদীকেও ছাড়িয়ে গেছে। এটা হলো একটা পৈশাচিক শাসন ব্যবস্থা কায়েম করেছিল কোনো একক ব্যক্তির নেতৃত্বে। তার অনেক দোসর ছিল, তার সাহায্যকারী ছিল, সহযোগী ছিল। তাদের সেই যারকে উপরে রেখে এই দুর্বিষহ ব্যবস্থা, এই 18 কোটি লোকের জীবনে যে কালো মেঘ এর ছায়া বুকের উপরে জগদ্দলের মতো পাথর বসিয়ে সব কিছু, সব যত রকমের আমাদের জাতীয় প্রতিষ্ঠান, আমাদের সাধারণ মানুষের
যে চিরন্তন যে জীবন ব্যবস্থা এবং তাদের যে মূল্যবোধ সব কিছুকে তছনছ করে গুড়িয়ে দিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে পেশি শক্তির উপর ভর করে পেটুয়া বাহিনী তৈরি করে পদলেহী প্রশাসনিক ব্যবস্থা কায়েম করে প্রতিষ্ঠা করে বিচার ব্যবস্থার স্বাধীনতা হরণ করে বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করে যে পৈশাচিক শক্তি পতিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে জুলাইয়ে যে মানবতা বিরোধী যে কর্মকাণ্ড তিনি চালিয়েছেন ক্ষমতা লিপ্সু ক্ষমতা ধরে রাখার জন্যে, সেখানে যে শত শত নয় হাজার হাজার আমাদের কোমলমতি ছাত্র সমাজের সদস্য, সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, মুদি দোকানদার, মা বোন, ছোট শিশু সবাই যে আত্মাহুতি দিয়েছে, শহীদ হয়েছে, তাদের স্মৃতির প্রতি আমি আমার দলের পক্ষ থেকে এইখানে উপস্থিত আমি আশা করব আপনারা সবাই একমত হবেন, আপনাদের প্রত্যেকের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম ও শ্রদ্ধা জানিয়ে আমি আজকে আপনাদেরকে তাদের স্মরণ করে এবং তাদের সঙ্গে যারা আরো হাজার হাজার ভাই বোনেরা যারা আহত হয়েছেন এই স্বৈরাচার পতনের যে আন্দোলন, সেই আন্দোলনে যারা বীরের বেশে লড়েছেন এবং আহত হয়েছেন, এখনো ক্ষতচিহ্ন নিয়ে গায়ে গুলি নিয়ে এখনো যারা জীবনের সঙ্গে যুদ্ধছেন, জীবন যুদ্ধে এখনো যারা লড়াই করে যাচ্ছেন, বিভিন্ন হাসপাতালে, বাড়িতে, ক্লিনিকে, সবাইকে আমি শ্রদ্ধা জানিয়ে আজকে উপস্থিত যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এখানে আমার রাজনৈতিক বক্তব্য দেওয়ার কোনো ইচ্ছা অভিপ্রায় ছিল না, এখনো নাই। তবে কিছু কথা আমি বলেছি, কিছু অবস্থা আপনারা যেটা সবাই অবগত আছেন তার অবতারণা করতে আমি বাধ্য হয়েছি। কারণ হালুয়াঘাটে আমরা সারা দেশে তো যে জুলুম অত্যাচার সারা দেশবাসী জানে, আন্তর্জাতিকভাবে সেগুলো এখন প্রকাশিত হচ্ছে এবং যারা আগে যাদের ভ্রান্ত ধারণা ছিল তারাও এখন তাদের কাছেও আমাদের বাস্তবতা পরিষ্কার হচ্ছে, তারা বুঝতে পারছেন, উপলব্ধি করতে পারছেন যে দেশটাকে কি এই শান্তিপ্রিয় একটি দেশ, সেই দেশের নিরীহ জনগণকে কি নারকীয় একটি অবস্থায় পতিত করেছিল এই শেখ হাসিনা এবং তার পরিবার এবং তার দোসররা। এখনো দেশ থেকে সেই পৈশাচিক যে ক্ষমতা লিপ্সু গোষ্ঠী ছিল তারা কিন্তু নির্মূল হয় নাই। যাকে সহজ ভাষায় অনেকে বলে, তারা অনেকে ঘাপটি মেরে আছেন। প্রায় 10 লক্ষ আমাদের প্রশাসনিক অবকাঠামো, প্রশাসনিক যে ব্যবস্থা, তাতে বিভিন্ন স্তরে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন দায়িত্বে এখনো তাদের প্রেতাত্মারা তারা বিরাজমান। দেশে আপনারা দেখছেন গত 5 মাসে এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদের সেই অভাবনীয় ঐতিহাসিক
গণ অভ্যুত্থানকে নিষ্ফল করার জন্য, বিফল করার জন্য প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তারা দেশ এর ভিতরে এবং আমাদের কোনো প্রতিবেশী দেশের বাইরে থেকে প্রতিবেশী দেশের উস্কানি, প্ররোচনায়, মদদে, সাহায্যে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টায় তারা লিপ্ত রয়েছে এবং তারা চেষ্টা করে যাচ্ছে যাতে এই দেশে আপাতত শান্তি ফিরে না আসে, স্থিতিশীলতা ফিরে না আসে, আইন শৃঙ্খলার অবনতি ঘটে, অর্থনীতি যেন লোপাট হয়। একটি ভঙ্গুর অর্থনীতি, যে অর্থনীতি আমাদের সবার আমরা একসময় জানবো, আমাদেরকে বুঝতে দেওয়া হতো খুব ভালো, অর্থনীতির স্বাস্থ্য খুব ভালো। এখন দেখা যাচ্ছে গত সরকার, পতিত সরকার আমাদের এটাকে খোকলা করে দিয়েছে, একেবারে নিঃস্ব করে এই দেশকে আবার সেই কিসিঞ্জারের কথা মতো তলাবিহীন ঝুড়ির মতো একটা অবস্থা সৃষ্টি করেছে। লুট করে করে প্রতি বছর নাকি আন্তর্জাতিক যে সমীক্ষা তাতে বলা হয়েছে, কয়দিন আগে দেখলাম 16,000 কোটি ডলার প্রতি বছর এই দেশ থেকে পাচার করেছে। আপনাদের তাদের নেতাদেরকে দেখেন, সবাই বিদেশে, দ্বিতীয় বাসস্থান, তৃতীয় বাসস্থান, ছেলে মেয়ে, অঢেল সম্পদ সব বিদেশে আছে। মাঝখান থেকে আমাদের আজকে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে তাদের উস্কানিতে, তাদের প্ররোচনায়, তাদের ষড়যন্ত্রের কারণে। তো এখন অবস্থা খুবই কি বলবো, ফ্লুইড যাকে বলে, এটা টালমাটাল অবস্থায় আছি আমরা এখনো বাংলাদেশে। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দলের প্রতিষ্ঠাতার নামে আজকে আমরা এখানে আছি, শহীদ স্মৃতি, যে এই দলের প্রতিষ্ঠাতার নামের আগে সবাই শ্রদ্ধা ভরে যারা উচ্চারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বাধীনতা যুদ্ধের যে ঘোষণা দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা বীরুত্তম সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার যে স্বপ্ন ছিল জনগণকে নিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ থাকবে এই দেশে, প্রত্যেকে যার যার মেধার বিকাশ ঘটাবে, তিনি শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি। স্বৈরাচার শেখ মুজিবুর রহমান তিনি যখন বাকশাল একদলীয় শাসন কায়েম করে গিয়েছিলেন, সেখান থেকে এই দেশকে গণতন্ত্রে আবার গণতান্ত্রিক পরিবেশে গণতন্ত্রের উত্তরণের তিনি ছিলেন রূপকার। আজকে যারা এই দেশে রাজনীতি করছে, এমনকি আওয়ামী লীগ বলে কিছু ছিল না, বাকশাল হয়ে যাওয়ার পরে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গিয়েছিল। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নাম ছিল। শহীদ জিয়াউর রহমান, দেশপ্রেমিক জিয়াউর রহমান, দেশের যে একজন স্থপতি, রূপকার, তিনি গণতন্ত্র, তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে গণতন্ত্রের বিকাশ ছাড়া এই দেশের মানুষের জীবনে কল্যাণ আসবে না, স্বাধীনতার সুফল তারা ভোগ করতে পারবে না। এবং ওনারই উত্তরসূরি, ওনার যোগ্য, ওনার সহধর্মিণী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শুধু একজন গৃহিণী হওয়া সত্ত্বেও তিনি যে স্টেটসম্যানশিপের রাষ্ট্রনায়ক যে নেতৃত্ব দিয়েছেন, তিনি আবার 2012 সালে সংসদীয় দ্বাদশ সংশোধনীর মাধ্যমে 1991 সালে ক্ষমতায় এসে তিনি জাতীয় ঐক্যর ভিত্তিতে ওনার নেতৃত্বে এই দেশ আজকের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে এই দেশে। এবং জনগণের
আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে তিনি আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 1996 সনের 26শে মার্চ কেয়ারটেকার গভর্নমেন্ট পদ্ধতি ত্রয়োদশ সংশোধনী 13th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে প্রবর্তন করেছেন। কিন্তু বাকি ইতিহাস আপনারা জানেন। যে ডাইনি শেখ হাসিনা 177 দিন বেগম খালেদা জিয়ার সরকারকে শান্তিতে থাকতে দেয়নি, হরতাল করেছে, অবরোধ করেছে, জ্বালাও পোড়াও করেছে এই তত্ত্বাবধায়ক সরকার কায়েমের দাবিতে, সেই ডাইনি নিজের থুতু নিজে মাটিতে ফেলে আবার সেটা চেটে সেটাকে পরিবর্তন করে ত্রয়োদশ সংশোধনী আদালতের উপরে, আদালতের কাঁধে বন্দুক রেখে সেটাকে বাতিল করে দিয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন বুকে নিয়ে তিনি বাংলাদেশের এখনকার যে প্রজন্ম এবং তার আগের প্রজন্ম, যাদের বয়স 35 থেকে 30-35-এর কোঠায়, তাদেরকে তাদের মৌলিক অধিকার, ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছেন। এই দেশের মানুষ অনেকটা ভুলেই গেছে গণতান্ত্রিক পরিবেশে ভোট কি জিনিস, কিভাবে হয়। কেন্দ্রে যাওয়ার আগে যিনি প্রার্থী, যেমন আমার কথা বলি, আমি প্রার্থী ছিলাম গত 2018 ইলেকশনে। আমার আগে আমার ছেলের ভোট, আমার স্ত্রীর ভোট দেওয়া হয়ে গেছে। এরা এত বেপরোয়া, এত নির্লজ্জ ছিল, আগের দিন রাতে কেটে নিয়ে গেছে। তো এইখানে এই শহীদ স্মৃতি সংসদের অভিষেকে আজকে আপনাদের স্মরণ করতে চাই যে 5ই আগস্টের পরে এখন আবার সেই পরিবেশ ফিরেছে। হালুয়াঘাটে কয়দিন আগে পাঠাগারে সুন্দর নির্বাচন হলো। আগে পাঠাগার হালুয়াঘাটের একটি সাংস্কৃতিক, সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে সাধারণ পাঠাগারের একটি অবস্থান আছে, সম্মানজনক অবস্থান। সেইটার কমিটির নির্বাচনও আগে তারা নিজেরা বসে বসে টেবিলে ছক কেটে বানিয়ে ফেলতো। এইবার গণতান্ত্রিক উপায়ে এখানে শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে সেই কমিটি হয়েছে। একই অবস্থা হয়েছে এই শহীদ স্মৃতি ইয়েতে, সংসদের ইলেকশনে। তা আমি শুধু এইটুকু বলতে চাই, এগুলো ভালো লক্ষণ। তবে একটা কথা না বললেই নয়, অনেক রাত হয়েছে, আপনারা এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আজকের এই অনুষ্ঠানের অংশ হিসেবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। ঢাকা এবং ময়মনসিংহ থেকে স্বনামধন্য শিল্পীদেরকে আনার চেষ্টা এবং আয়োজন ওনারা ব্যবস্থা করেছেন। তো তার আগে আমি শুধু একটা কথা বলবো, আমাদের এই দল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কি কষ্ট দিয়েছে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে, এটা আপনারা দেখেছেন, সবাই জানেন। মিথ্যা মামলা দিয়ে ওনার জীবনের, এবং ওনার জীবন না, জাতির জীবনের মূল্যবান কতগুলো বছরকে নষ্ট করেছে এই হাসিনা। আমাদের দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে কি ভয়ানক ভয়ানক মিথ্যা মামলা দিয়ে তাকে দেশান্তরিত করে থাকতে বাধ্য করেছে এই সরকার, গত সরকার। ইনশাল্লাহ এখন নতুন সূর্য উঠেছে, নতুন সূর্যের আলোতে এই দেশ আবার এগিয়ে যাবে। এই দেশ থেকে সেই তিমির রাত মুছে যাবে, মানুষ আবার আশা নিয়ে বুক বাঁধবে। এবং আগামীতেই অচিরেই আমাদের দল বারবার বলছে, আমাদের সব কিছু নষ্ট করে দিয়েছে সরকার, এটা ঠিক, কিন্তু সব কিছু ঠিক করার দায়িত্ব একটি অন্তর্বর্তী সরকারই করবে, এটা ভাবা, এটা মনে করার কোনো কারণ নাই। কারণ সব কিছু দিতে হয় গণরায়,
জনগণের রায়, যেটাকে ইংরেজিতে বলে ম্যান্ডেট, এবং একমাত্র জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি যারা একটি শান্তিপ্রিয় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের রায় নিয়ে যারা সংসদে আসবেন, তারাই মূল কাঠামোগত পরিবর্তনগুলো সংস্কারের প্রয়োজন হলে তারা করবেন। এটা আমাদের দলের দাবি, কিন্তু এর বিরুদ্ধে দুঃখজনক হলেও আমাকে বলতে হচ্ছে নানাবিধ ষড়যন্ত্র চলছে। সেই 5ই আগস্টের পর, সেই 5ই আগস্টের যে আমরা যে নতুন আশার আলো দেখেছিলাম, সেখানে কিছু কিছু কালো ছায়ার লক্ষণ দেখা যাচ্ছে, যে এখানে বিভিন্ন নানাজন নানা মত দিয়ে অনেক পায়তারা, আর তার উপরে তো বিদেশের আমাদের এক প্রতিবেশী রাষ্ট্র, সে তো লেগেই রয়েছে আমাদের পিছনে। যাক, বললে অনেক কথা বলতে হবে, রাজনৈতিক কথাই অনেক সময় বলে ফেললাম। হালুয়াঘাটে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাকে 1995 সন থেকে চেনেন। 96 সনে আমি দুইবার এমপি হয়েছিলাম, 6ষ্ঠ এবং 7ম সংসদে। আপনারা আমাকে দেখেছেন, 8-এর ইলেকশনে দেখেছেন, 18-র ইলেকশনেও দেখেছেন। আমি আপনাদের সঙ্গে সবসময় যে নিয়ম নীতি মেনে চলার চেষ্টা করেছি, সেই জন্যে আপনারা আমাকে ভালোবাসেন, আমাকে শ্রদ্ধা করেন, আমাকে সম্মান করেন। এই জন্যে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমার সঙ্গে যারা আছেন চলার পথে, তাদের সবাইকে আমার বিশ্বাস, আপনারাও বিশ্বাস করেন। হালুয়াঘাটের সাধারণ জনগণ, সর্বস্তরের মানুষ, শুধু আমাকে নয়, আমার দলকে নয়, আর আমাকে নয়, আমার সঙ্গে যারা চলে তাদের প্রত্যেকেই আপনারা বিশ্বাস করেন। সে চেয়ারম্যান হোক, সে মেম্বার হোক, সে কোনো ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তি হোক, তাকে এই দেশে, এই হালুয়াঘাট ধোবরার মানুষ শ্রদ্ধা করে। আমি কথাটা বললাম ঠিক না বেঠিক? তাই যদি হয়, আমি আশা করব আগামী নির্বাচন তো একদিন হতেই হবে। দল যাকে যোগ্য মনে করবে, দল যার প্রয়োজনীয়তা অনুভব করবে, তাকেই নমিনেশন দিবে, তিনি হয়তো মার্কা নিয়ে আসবেন। ততদিন পর্যন্ত আমরা বিশেষ করে আমার সঙ্গে যারা জাতীয়তাবাদী পরিবারের লোকজন হালুয়াঘাটে আছে, সব দল, জাতীয়তাবাদী দল একটি বিশাল দল, গ্রুপিং থাকবে, বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে। তাই বলে এখানে বিশৃঙ্খলা, ঐক্য নষ্ট হয়, এমন কোনো বিশৃঙ্খলা বা এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হওয়া যাবে না। এবং আমার কর্মীদেরকে আমি আবারও এখান থেকে এই কথাই বলে দিচ্ছি, আমরা কিন্তু ক্ষমতায় আসি নাই। কেউ কেউ ভাবছেন তারা মন্ত্রী মিনিস্টার হয়ে গেছেন, তাদের সব কিছু ভাগবাটোয়ারা তারা বুঝে নিতে চাচ্ছেন, হিসাব নিকাশ করছেন, তারা হিসাব মিলাচ্ছেন। তবে আপনারা যারা আমার সঙ্গে আছেন, তারা হয়তো কেউ দুই একজন হয়তো ভাবতে পারেন যে এই গ্রুপিং এর রাজনীতিতে ওদিকে থাকলে হয়তো লাভবান হতাম, ওনার সঙ্গে থেকে আমি ঠকছি। সেরকম যদি হয়, আমার কোনো আপত্তি থাকবে না। আপনি যদি আপনার নিজের কিছু আর্থিক লাভের জন্য যদি আপনি কোনো দিকে এদিক সেদিক যান, আমার কোনো অভিযোগ থাকবে না, আমার কোনো অভিমান থাকবে না। তবে এইটুকু বলবো, হালুয়াঘাট একটি সম্প্রীতির জায়গা, হালুয়াঘাট সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা। এখানে আমাদের সব সম্প্রদায়ের লোক, বিশেষ করে আমাদের যে সনাতন ধর্মের ভাই বোনেরা আছেন, তাদের উদ্দেশ্যে আগেও বলেছি, এখনো বলছি, 5ই আগস্টের পরে 7 তারিখে এসে তাদেরকে আমি আশ্বস্ত করেছি, তারা আশ্বস্ত হয়েছেন। তাদের নেতৃবৃন্দের সঙ্গে আমি দেখা করেছি, কথা বলেছি। দুর্গাপূজায় চেষ্টা করেছি হালুয়াঘাট ধোবরার প্রতিটি পূজা মণ্ডপে যেতে,
তাদেরকে সাহস দিতে, তাদের তাদের অনুষ্ঠান, তাদের যে কি বলবো উৎসবে অংশগ্রহণ করতে। আমি সবাইকে বলি, আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন কোনো কাজ কেউ করবেন না। আর এই শহীদ স্মৃতি সংসদের পক্ষ থেকে কিছু দাবি জানানো হয়েছে, তাদের উদ্দেশ্যে এটা বলতে চাই, আমার একটি পরিচয় আছে রাজনীতির বাইরেও। আমি কিন্তু প্রথম বিভাগ এবং প্রিমিয়ার লিগে ক্রিকেট খেলতাম। আমি ভাড়ায় খেলতে যেতাম, বাংলাদেশের বিভিন্ন জায়গায় খেলেছি, বাংলাদেশের বাইরেও কলকাতায় খেলেছি, সিঙ্গাপুরে খেলেছি, মালয়েশিয়াতে খেলেছি, হংকংয়ে খেলেছি। তো আমি ময়মনসিংহে লিগে খেলতাম রেগুলার। আমি 72-73 সন থেকে 87-88 পর্যন্ত নিয়মিত প্রথম বিভাগ লিগে খেলেছি। তখন ছিল প্রথম বিভাগ লিগ, তারপরে হয়েছে প্রিমিয়ার লিগ। আমি দাবি করতে পারি ময়মনসিংহ লিগে কৃতিত্বের সঙ্গে খেলেছি। আমি ঢাকা থেকে এসে খেলতে হতো লিগ, ময়মনসিংহের 4টি ক্লাবের জন্য আমি খেলেছি। সিরাজ মেমোরিয়াল, মুকুল ফৌজ, পণ্ডিতপাড়া এবং আল হেলাল। আমি এই 4টা ক্লাবের বিভিন্ন ছেলেদেরকে, খেলোয়াড়দেরকে ঢাকায় নিয়ে গেছি। তাদেরকে প্রথম বিভাগ লিগে আমার ওয়ারি ক্লাব থেকে তাদেরকে খেলার সুযোগ করে দিয়েছি। এবং তাদের মধ্যে থেকে আমি দাবি করতে পারি, দাবি করলে অত্যুক্তি হবে না, যে তাদের মধ্যে অনেকেই বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেয়েছে। অলোক চক্রবর্তী, বেলাল, আজহার, অঞ্জন, সদরুল, অনেকেই বাংলাদেশের জন্য খেলেছে, যাদেরকে আমি প্রথম ময়মনসিংহ থেকে খুঁজে খুঁজে নিয়ে অনেককে আমার বাড়িতে রেখে ম্যাচ খেলার জন্য নিয়ে যেতাম। তো ক্রিকেট আমার নেশা ছিল। আমি খেলাধুলা, শুধু ক্রিকেট না, ক্রিকেট, ফুটবল, হকি এবং টেনিস, এই 4টি খেলায় কিন্তু আন্তর্জাতিক অনুষ্ঠানে আমি ধারাভাষ্য দিয়েছি ইংরেজিতে, রেডিও, টেলিভিশনে। অনেকেই শুনেছে, মুরব্বীরা শুনেছেন, আপনারা হয়তো জানেন না। আমি যেটা বলবো, আমি হালুয়াঘাট থেকে একটা ছেলেকে নিয়েছিলাম ইয়ামিন, ফুটবল খেলার জন্য ওয়ারি ক্লাবে। আরেকজনকে নিয়েছিলাম ক্রিকেট খেলার জন্য, কিন্তু সে ক্রিকেটটা তত ভালো করতে পারে নাই। যিনি ফুটবলের জন্য নিয়েছিলাম ইয়ামিনকে, সে খেলেছিল। আরেকজনকে নিয়েছিলাম শহীদের সমস্যা ছিল, সে ফুটবল, তার মেধা ছিল ফুটবল খেলার, কিন্তু সারাক্ষণ মুখে এত বেশি পান থাকতো, কোচ তাকে পছন্দ করতো না, সারাক্ষণ পান খেত সে। শহীদ, আশা করি আশেপাশে হালুয়াঘাটে এখনো সে আছে। যাক, এইখানকার শহীদ, আমাদের এখন সমাজে একটা গত 15-16 বছরের যে দুঃশাসন ছিল, তার একটা কিন্তু আরেকটা খারাপ দিক হলো আমাদের যুবক সমাজ, তরুণ সমাজকে নেশাগ্রস্ত বানানোর একটি পরিকল্পিত প্রচেষ্টা ছিল সারা দেশে। কক্সবাজার দিয়ে ইয়াবা আসছেই, ভারতীয় বর্ডার দিয়ে ফেন্সিডিল আসছে, আজকাল আরো নতুন নতুন মাদকের আমদানি হচ্ছে। হালুয়াঘাটে এইটাও মোটামুটি একটা আশঙ্কাজনক অবস্থায় আস্তে আস্তে পৌঁছাচ্ছে। আমি আশা করব এখানে যারা মুরব্বীরা আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে একটু সুশিক্ষা দেবেন, শিক্ষা নয় শুধু দীক্ষাও দিবেন, এবং তাদের প্রতি কড়া নজর রাখবেন, তারা যেন বিপদগামী না হয়, তারা যেন এই মরণ নেশার দিকে, এই মরণ আসক্তির দিকে তারা ধাবিত না হয়। এবং এইটার থেকে তাদেরকে বিরত রাখার অন্যতম একটা সুন্দর অবস্থা হতে পারে, চেষ্টা একটা হতে পারে, পদক্ষেপ, খেলাধুলা। হালুয়াঘাট, দুবাউড়াতে যদি সর্বস্তরে জনপ্রিয় খেলা, ফুটবল, ক্রিকেট আরো জনপ্রিয় করা যায়, আয়োজন করা যায়, অনুষ্ঠান করা যায় বিভিন্ন স্তরে, স্কুল লেভেলে, প্রাইমারি লেভেলে,
এই আমাদের এইখান থেকেই এই হালুয়াঘাট দুবাউড়ি এই সংসদীয় আসন থেকেই দুবাউড়ার 2 নম্বর ইউনিয়নের কলসিন্দুর স্কুলের মেয়েরাই কিন্তু বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে সারা পৃথিবীতে। তো ওইখানকার কলসিন্দুরের মেয়েরা পারলে আশা করি হালুয়াঘাটের মেয়েরাও পারবে, ছেলেরাও পারবে, মেয়েরাও পারবে। এবং এখানে শহীদ স্মৃতি সংসদের যে লক্ষ্য ছিল খেলাধুলা, শহীদ স্মৃতি সংসদ এই সমাজকে এই মরণ সর্বগ্রাসী এই মরণ আসক্তি এই থেকে ফিরাতে এবং তাদেরকে সঠিক পথে পরিচালিত করতে এবং তাদের স্বাস্থ্য এবং মন যেন ভালো হয়, সুখময় হয়, সেই দিকে তারা মনোনিবেশ করবে। শুধু বিল্ডিং করলে আর জেলা পরিষদের টাকা দিয়েই কিন্তু কিছু হবে না। একটা ইমারত হবে, একটা বিল্ডিং হবে, কিন্তু মানব সম্পদ উন্নয়নে ক্রীড়ার মাধ্যমে আমি মনে করি শহীদ স্মৃতি সংসদের অনেক অবদান রাখার সুযোগ আছে। এবং সেই জন্যে আমি তাদেরকে সাধুবাদ জানাবো অতীতের জন্যে। ভবিষ্যতে আশা করব তারা আজকে থেকে এই অনুষ্ঠানের পর থেকে নতুন কমিটির নেতৃত্বে আরো উজ্জীবিত হয়ে তারা আরো এদিকে মনোনিবেশ করবেন এবং আমার সাধ্যমতো তাদের পাশে থাকার চেষ্টা আমি করব। তারা যেন তাদের সৎ উদ্দেশ্যে যে কাজগুলো তারা করবেন সফল হয়, সেই চেষ্টা আমি চালিয়ে যাব। এবং আশা করি এই যে আগামীকাল পরে পরশুদিন থেকে যে নববর্ষ 2025 নতুন বর্ষ, সেই ইংরেজি নতুন বর্ষে তারা কংক্রিট প্রোগ্রাম নিয়ে শীতকালীন খেলাধুলা এবং গ্রীষ্মকালীন খেলাধুলার একটা রোডম্যাপ, আজকাল রোডম্যাপ বলে সবকিছু, তারা একটা বানাবে, সেই অনুযায়ী তারা কাজ করার চেষ্টা করবে। অনেক উদ্যোক্তা আছে, অনেক ছেলেপেলে আছে, অনেক তরুণ যুবকরা আছে যারা আগ্রহী, যারা অনেকে নিজের পয়সা নিজের শ্রম দিয়ে চায় এইখানে খেলাধুলা এবং স্বাস্থ্য কি বলে এটাকে শরীর চর্চা এই বিভিন্ন দিকের বিকাশ ঘটুক, এখানকার ছেলেমেয়েরা নাম করুক, বাইরে গিয়ে খেলুক, হালুয়াঘাটের গর্ব নাম হোক, গর্বের একটা বিষয় হোক। এই বলে অনেকক্ষণ হয়ে গেছে, আমাকে বলা হচ্ছে তাড়াতাড়ি লোকজন যেন অধৈর্য না হয়ে যায়। তো যাক, আপনারা ধৈর্য ধরে এখানে শুনেছেন। আমরা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ দল এবং এই দলের বর্তমান যে নেতৃত্ব, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বলিষ্ঠ এবং দৃঢ় নেতৃত্বের কারণে এই দলকে কেউ অনেক চেষ্টা করেও ভাঙতে পারে নাই, ইনশাল্লাহ ভাঙতে পারবে না। আমরা যারা এই দলের আদর্শে বিশ্বাস করি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করি, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বে আমরা যারা অবিচল আস্থা রাখি, আমি এই দলের একজন নগণ্য সাধারণ সদস্য হয়ে আপনাদেরকে বলবো, আগামীতে হয়তো আমাদের এখানে আমাদের পদধারী অনেককে পাবেন না। আমি 95-96 সনে ইলেকশনও কিন্তু যখন করি তখন কিন্তু জাতীয়তাবাদী দলে অ্যাজ সাচ আমার কোনো পদ ছিল না। আমার লোকজন যারা ছিল ইলেকশনে ম্যাক্সিমাম, তাদেরও সেরকম পদ ছিল না। পদটাই বড় কথা না, দলের জন্য আপনি কি করবেন, কতটুকু করবেন, জনগণ সেটা দেখতে চায়। জনগণ আপনার পদ নিয়ে বসে থাকে না, আপনি তাদের পাশে থাকেন কিনা তাদের সময়ে দুঃসময়ে তাদের প্রয়োজনে, সেইটা মানুষ দেখতে চায়। এবং নতুন করে দল সংগঠিত হচ্ছে, আপনারা কেউ হতাশ হবেন না, কেউ আশাহত হবেন না। এবং দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা হয়, কোনো রকম ষড়যন্ত্র করে, এই ফাঁদে কেউ পা দিবেন না। দলকে ঐক্যবদ্ধ রাখবেন। স্বৈরাচার সামরিক সরকার তারা যখন এই দলকে
ক্ষতি করতে পারেনি, ভাঙতে পারেনি। ইনশাআল্লাহ আমাদের এখানে অন্তর্কন্দলের কেউ যদি চেষ্টা করেন, এখানে তারাও বিফল হবেন। অন্তত আমি এই বলে আপনাদেরকে, আমি গত 30 বছর ধরে যে রাজনীতি করে এসেছি, কালোকে কালো সাদাকে সাদা বলার, পক্ষপাতহীনভাবে বিচার বিবেচনা করার, দোয়া করবেন আমি যেন সেই পথ থেকে বিচ্যুত না হই, আমি যেন সেই পথেই অগ্রসর হতে পারি। আপনাদের সবার কাছ থেকে আমি দোয়া কামনা করি এবং ধৈর্য ধরে আমার এই বক্তব্য আপনারা শোনার জন্য আপনাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা পেশ করি। ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। শুভ বৈশাখ অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা কাউন্সিলের সদস্য, পরপর নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং হালুয়াঘাট ধোয়াউড়াবাসীর নয়নের মণি এবং হালুয়াঘাটে ভ্রাতৃত্ব এবং সহাবস্থানের সামাজিক সম্প্রীতির মেলবন্ধন যার হাত ধরে রচিত সেই জননেতা জনাব আফজাল ইসখান সাহেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইমামউদ্দিন আহমদ সাহেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং হালুয়াঘাট ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি এবং সংস্কৃতি সংসদের সম্মানিত সাবেক সভাপতি জনাব নাদিয়া মাহমুদ সহ এবং আমার সামনে উপস্থিত আছেন সম্মানিত প্রতিষ্ঠাতা সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ এবং বিভিন্ন সময়ে যারা সংস্কৃতি সংসদের সৃষ্টির পর থেকে অদ্যাবধি পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন সেই সকল সংগ্রামী মহানায়কেরা এবং বর্তমান নির্বাচিত সংস্কৃতি সংসদের কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং সংস্কৃতি সংসদের সর্বস্তরের সদস্য শুভানুধ্যায়ী এবং অত্র এলাকার সম্মানিত জনতার একাংশ, সবাইকে সংস্কৃতি সংসদের পক্ষ থেকে আমি রক্তিম অভিনন্দন এবং বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে আমি আজকের সভার দু একটি কথা বলতে চাই। সংস্কৃতি সংসদ দেশ স্বাধীনতার পরে স্বাধীনতার ঐতিহ্য ভাষা আন্দোলনের চেতনা নিয়ে গড়ে উঠেছিল এবং আমাদের পূর্বসূরীরা দুটা প্ল্যাটফর্ম থেকে সাংস্কৃতিক সংসদ জনাব কবিরুল ইসলাম বেগ সাহেবের নেতৃত্বে একদল তরুণ সাংস্কৃতিক সংসদের নেতৃত্ব দিয়েছিল এই হালুয়াঘাটে এবং আরেক দলের নেতৃত্ব দিয়েছিল জননেতা জনাব আলী আসগর সাহেব সহ আব্দুল মতিন সাহেবের নেতৃত্বে দুটি ধারা একত্রিত হয়ে এই সংস্কৃতি সংসদ গঠিত হয়েছিল। এই সংস্কৃতি সংসদের চলার পথে এবং তাদের দুই স্রোতধারা একত্রিত হওয়ার পরে এই সংস্কৃতি সংসদকে অলঙ্কৃত করেছিলেন স্বর্গীয় আমাদের বাবু প্রশান্ত কুমার সাহা এবং বাবু নরেশচন্দ্র সরকার। তাদের নেতৃত্বে এই সংস্কৃতি সংসদের পথ চলা আজকের এই মহেন্দ্রক্ষণে আমি শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করতে চাই। আমি স্মরণ করতে চাই যারা যুগ যুগ ধরে এই সংস্কৃতি সংসদের লালন করে এই সংস্কৃতি সংসদকে হালুয়াঘাটের মাটি ও মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছেন, যাদের ক্রীড়া সংস্কৃতি এবং সমাজকর্মের মাধ্যমে বিশেষ করে এই সংস্কৃতি সংসদের ক্রীড়া জগতে সাবেক ফুটবলার জনাব মোহাম্মদ আলী এবং জনাব শরফুল বাহারের নাম হালুয়াঘাটের কিংবদন্তি হিসাবে উচ্চারিত হবে এবং আমি আজকে গর্ব করি তারা এই সংস্কৃতি সংসদের গর্বিত সদস্য ছিলেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের সেতারা বেগম রেজবিকে, যিনি কণ্ঠযোদ্ধা হিসাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন এবং এই সংস্কৃতি সংসদের নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি বাংলাদেশের বেতারভুক্ত শিল্পী ছিলেন।
বেতারের তালিকা সরকারি তালিকাভুক্ত শিল্পী ছিলেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যুগ যুগ ধরে যারা হালুয়াঘাটের সামাজিক সম্প্রীতি এবং হালুয়াঘাটে যারা ভ্রাতৃত্ববোধ স্থাপনে সর্বস্তরে কাজ করে গেছেন তাদেরকে, বিশেষ করে জনতা জনাব আলী আসগর এবং বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ সাহেবের নাম উল্লেখ করতে হয়, কারণ তারা এই শহীদ স্মৃতি সংসদের গর্ব। আমি ছোটবেলা থেকে এই শহীদ স্মৃতি সংসদের একজন গর্বিত সদস্য থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আমি স্বপ্ন দেখি, স্বপ্ন সবাই দেখে। স্বপ্ন আমরা একদিন দেখেছিলাম যে শহীদ স্মৃতি সংসদ একদিন কুড়ের ঘরের মতো একদিন দাঁড়িয়েছিল, এবং যে স্বপ্ন লালন করে আমাদের পূর্বসূরীরা শহীদ স্মৃতি সংসদ গঠন করেছিলেন, তারা চেয়েছিলেন ক্রীড়ার মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ব স্থাপন করতে, আমরা যাতে কারো সাথে কলহ না করি, বিভেদ না করি, ক্রীড়ার মাধ্যমে আমাদের সামাজিক সম্প্রীতি যাতে আরও বৃদ্ধি পায়, এবং সংস্কৃতির মাধ্যমে, সংস্কৃতি চর্চার মাধ্যমে যেন আমাদের ভ্রাতৃত্ববোধ আরও এক ধাপ এগিয়ে যায়, এই স্বপ্ন লালন করে তারা একদিন শহীদ স্মৃতি সংসদ করেছিলেন। আমি সেই স্বপ্নই দেখি। এই কুড়ের গড় থেকে একদিন এই শহীদ স্মৃতি সংসদ জেলা পরিষদের মাধ্যমে আজকে 3 তলা ফাউন্ডেশনের 1 তলা কমপ্লিট। স্বপ্ন আমরা দেখেছিলাম, সবাই স্বপ্ন দেখে। এরকম স্বপ্ন হালুয়াঘাটের বুকে দেখেছিলেন আন্তর্জাতিক আদালতের, হালুয়াঘাটের কৃতি সন্তান, আন্তর্জাতিক আদালতের সম্মানিত সাবেক বিচারপতি, প্রয়াত বিচারপতি টি.এস. খান সাহেব। যখন হালুয়াঘাটে মানুষের স্বপ্ন ছিল বিদ্যুৎ, হালুয়াঘাটে মানুষের স্বপ্ন ছিল সরচাপুরের ব্রিজ। অল্প কিছুদিনের জন্য তিনি মন্ত্রী হয়েছিলেন। সেই হিসাবে যখন দেখলেন যে ব্রহ্মপুত্র নদীতে ফেরি চলাচলের ব্যবস্থা আছে, কিন্তু কংস নদীতে তো ফেরি চলাচলের কোনো ব্যবস্থা নেই, তখন তার মাথায় এইটুক এসেছিল যে এই জায়গায় একটা ব্রিজ করতে হবে। হালুয়াঘাটের মাটি মানুষের উন্নয়নের জন্য এই ব্রিজ, এবং 80-র দশকে যেটা আমাদের কাছে স্বপ্ন ছিল 80 সালে যে বিদ্যুৎ, তখন এটা বিদ্যুতে অন্ধকারাচ্ছন্ন ছিল এই জনপদ। এই দুটা কাজ উনি ওই সময় করে গেছেন। তো ওই স্বপ্ন আর এখনকার স্বপ্ন, এখন আমরা স্বপ্ন দেখি যে আমরা দেশ বিদেশ, আমেরিকা, অস্ট্রেলিয়া আমরা পাড়ি দেব, কিন্তু তখনকার স্বপ্ন ছিল কীভাবে আমরা কংস পাড়ি দেব। তো স্বপ্নের মডিফাই সবসময় হয়। আমরাও স্বপ্ন দেখি একদিন জেলা পরিষদের মাধ্যমে এই শহীদ স্মৃতি সংসদ আমরা ফাউন্ডেশন করেছিলাম 3 তলা, একদিন 3 তলা কমপ্লিট হবে। এই শহীদ স্মৃতি সংসদ এখানে একটা গ্রন্থাগার হবে, একটা হলরুম হবে, 3 তলা কমপ্লিট হবে। আমরা বুকে চাপ দিয়ে বলতে পারবো যে আমি এই শহীদ স্মৃতি সংসদের গর্বিত সদস্য। সেই আশাবাদ রেখে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং আপনারা যারা এখানে আছেন, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সম্মানিত হালুয়াঘাট প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ যারা এখানে আছেন, সবাইকে এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য এবং প্রিয় এলাকাবাসীকে এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।